আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোস্টিং সিরিজের আমাদের ফান্ডামেন্টাল যে সিরিজটা চলতেছে, এটার আমরা ১ম পর্বে শিখেছিলাম যে হোস্টিং আসলে কি? এটা কিভাবে কাজ করে? তো এটার একটা বেসিক বিষয় শিখেছিলাম। তো আজকের পর্বে আমরা শিখব যে একটা ওয়েবসাইট আসলে কিভাবে কাজ করে? ওয়েবসাইটের জন্য হোস্টিং কেন প্রয়োজন? এখন প্রশ্ন হচ্ছে আপনি যখন ব্রাউজারে এসে ওয়েবসাইটের জন্য অ্যাড্রেস বারে লেখেন, একটা ওয়েবসাইটের অ্যাড্রেস লিখলেন এবং সেখানে এন্টার চাপ দেওয়ার পরে আসলে কি ঘটে? ১-২ সেকেন্ডের মধ্যে পৃথিবীর অন্য যেকোনো প্রান্ত থেকে মানে অন্য একটা প্রান্ত থেকে একটা সার্ভার থেকে একটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসে কিভাবে? ২-১ সেকেন্ডের মধ্যে আসলে ভিতরে কি ঘটে যে আমি ব্রাউজারে গিয়ে সার্চ করার সাথে, সাথে ওয়েবসাইটটা চলে আসতেছে। তো এটা প্রশ্ন হতে পারে যে এটা আসলে কেমন মনে হচ্ছে যে জাদুর মতো মনে হচ্ছে যে এটা আসলে কিভাবে আসতেছে? এর পিছনে বেশ কয়েকটা ধাপ আছে। প্রতিবারেই ওয়েবসাইট ওপেন হওয়ার সময় একটা নির্দিষ্ট কিছু প্রসেস ঘটে। সেই প্রসেসগুলো বুঝতে গেলে আ যদি আপনি বুঝে যান তাহলে আপনাকে আপনার ডোমেইন হোস্টিং, ডিএনএস এই বিষয়গুলো অনেক সহজ মনে হবে এবং এরপরে যখন আপনি এগুলো নিয়ে সেটআপ করবেন তখন বিষয়গুলো ক্লিয়ার থাকবে। দেখা যাচ্ছে যে আপনি জানেন ডিএনএস কি, জানেন না ডিএনএস কি, বাট আপনি যখন ওয়েবসাইট হোস্টিং কানেক্ট করেন তখন ডিএনএস এর নেম সার্ভার সেটআপ করতে হয়। তো এই বিষয়গুলো বেসিকগুলো আপনার একটু হলেও জানা দরকার। হয়তো এটা থিওরিটিক্যাল হয়ে যাবে। তারপর একটু জানার জন্য একটু সময় ব্যয় করেন। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একটু সহজ করে বোঝানোর চেষ্টা করব। ধরুন ব্রাউজারে গিয়ে লিখলেন writerify.org, তো এন্টার চাপ দিলেন। এরপরে আপনার ব্রাউজার সরাসরি ওয়েবসাইট ওপেন করার কাজটা শুরু করে দিবে। বাস্তবে ব্রাউজার তখনও জানে না ওয়েবসাইটটা আসলে কোথায় আছে। ইন্টারনেটে কোটি, কোটি ওয়েবসাইট আছে। তো ব্রাউজার আসলে কোনো ধারণাই নাই writerify.org এটি কোন দেশে, কোন ডাটা সেন্টারের, কোন সার্ভারে রাখা হয়েছে। তো ওয়েবসাইট এটা খোঁজার কাজ শুরু করে দেয়। তো আমাদের এই বিষয়গুলো এখন প্রশ্ন আসতে পারে। আ এখন যদি বলি যে ডিএনএসটা কি? ডিএনএসটা হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। সহজ ভাষায় ডিএনএসকে ইন্টারনেটের ফোন বুক বলা হয়। আগে যেরকম আমাদের কারো নাম লিখে ফোন নম্বর খুঁজে বের করতাম, ঠিক তেমনি ডিএনএস একটি ডোমেইন নেম। আ এটা আরকি আ ওয়েবসাইটের আসল অ্যাড্রেস খুঁজে বের করে দেয়। তো কারণ হচ্ছে কম্পিউটার আসলে ডোমেইন নেম ব্যবহার করে না কেন? কারণ কম্পিউটার মানুষের মতো নাম বোঝে না। কম্পিউটার নাম্বার বোঝে। তো প্রতিটি আ ওয়েবসাইটের জন্য দেখেন, প্রতিটা ওয়েবসাইটের জন্য একটা নির্দিষ্ট নাম্বার থাকে। সেই নাম্বারটা হচ্ছে এরকম 103 ডট সামথিং, আরো অনেক নাম থাকে। এখানে এরকম মানে একেকটা আইপি অ্যাড্রেস একেক রকম হয়ে থাকে। তো এটা হচ্ছে একটা ডোমেইনের একটা ঠিকানা। হ্যাঁ? এই ঠিকানা দিয়ে বোঝা যায় যে আসলে অ্যা এটা কোথায় হবে। যেমন আমাদের বাসার একটা নির্দিষ্ট ঠিকানা আছে, ঠিক তেমনি ইন্টারনেটের প্রতিটি সার্ভারেরও একটা নির্দিষ্ট ঠিকানা থাকে। তো যদি চিন্তা করেন যে এরকম যদি ঠিকানা দিয়ে আমাদের সার্চ করতে হতো তাহলে কেমন হইতো? যেমন Google এর জন্য সার্চ করার জন্য প্রত্যেকবারে আমাদের আ এরকম একটা সার্চ করতে লাগতো যে 142 এরকম ধরেন Google এর জন্য আলাদা হবে। যেগুলো আসলে আমরা রেগুলার সার্চ করি সেগুলো যদি এভাবে সার্চ করতে লাগতো নাম্বার দিয়ে তাহলে অনেক কঠিন হয়ে যেত আমাদের জন্য। যার কারণে কম্পিউটার আ এই নাম্বারটা ব্যবহার করে। তো ব্রাউজার যখন ডিএনএস এর কাছে জানতে চায় যে writerify.org কোথায় আছে, তখন ডিএনএস তার ডাটা সার্ভারে সেই ডোমেইনের সাথে যুক্ত আইপি অ্যাড্রেস খুঁজে বের করে ব্রাউজারকে জানিয়ে দেয়। এরপর ব্রাউজারের কাছে ওয়েবসাইটের আসল অ্যাড্রেস চলে আসে। এবার ব্রাউজার সেই অ্যাড্রেস ধরে হোস্টিং সার্ভারের সাথে যোগাযোগ শুরু করে। সে এখন ওয়েবসাইটের নাম পেল, সে একটা আইপি অ্যাড্রেস পাইল। সে অ্যাড্রেস পাওয়ার পরে তার নেক্সট কাজ হবে হোস্টিং সার্ভারের সাথে যোগাযোগ করা। এখন সার্ভার ব্রাউজারে হোস্টিং পাওয়ার পরেই দেখে যে এই কোন ডোমেইনের জন্য রিকোয়েস্ট আসছে। কারণ সার্ভারের কাছে তো সার্ভারের যে আ অনেকগুলো একটা সার্ভারের সাথে কিন্তু অনেক, অনেক ওয়েবসাইট কানেক্টেড থাকে। তো এখন ব্রাউজার থেকে যখন একটা রিকোয়েস্ট পায় যে একটা ডোমেইনের জন্য তার কাছে রিকোয়েস্ট আসছে, সে তখন তার সার্ভারের মধ্যে যতগুলো ওয়েবসাইট আছে সেগুলো খোঁজার চেষ্টা করে। এখন সার্ভারকে বুঝতে হয় যে ভিজিটর কোন ওয়েবসাইট দেখতে আসছে, ওয়েবসাইটের তো একটা ডোমেইনের নাম আছে। তো যখন সার্ভার দেখে যে ভিজিটর writerify.org দেখতে এসছে, তখন সে ওয়েবসাইটে যত ফাইল, কনফিগারেশন খুঁজে বের করে এবং এটা নিয়ে কাজ শুরু করে দেয়।
যদি একটা ওয়েবসাইট শুধুমাত্র HTML ওয়েবসাইট হয়, তাহলে সেই সার্ভার সেই HTML ফাইল ব্রাউজারে পাঠিয়ে দিবে। সেই সার্ভারের কাজ হচ্ছে। যদি আহ, এখন ওয়েবসাইটটা আবার যদি ওয়ার্ডপ্রেসের মতো ডাইনামিক CMS হয়, তাহলে এখানে কাজটা একটু ভিন্ন রকম হবে। তখন সেটার কাজ আর একটু বের হবে। যদি HTML সাইট হয়, তাহলে খুব সুন্দর ফাইলটা পাঠিয়ে দিবে, ব্রাউজার সেটা ওপেন হবে। এই জন্য HTML সাইটগুলো খুব দ্রুত ওপেন হয়। বাট ওয়ার্ডপ্রেসের মতো ডাইনামিক CMS এগুলো একটু সময় লাগে। তো এগুলোর আগে থেকে কোনো পেজ তৈরি করা থাকে না। তো HTML কিন্তু আগে থেকে পেজ তৈরি করা থাকে, যার কারণে খুব দ্রুত লোড হয়ে এটা চলে যায়। তো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কি হয়? ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে প্রত্যেকটা পেজ আলাদা করে তৈরি করা থাকে না, যেহেতু যখন ভিজিটর কোনো পেজ ওপেন করে, তখন সার্ভার সেই নতুন পেজটা আবার নতুন করে তৈরি করতে হয়। যদি নতুন করে না তৈরি করে, তাহলে কিন্তু আবার এটা আপনি দেখতে পারবেন না। ধরেন একটা ব্লগ আর্টিকেল ওপেন করলেন, তো ব্লগ আর্টিকেলের ভিতরে কি থাকে? ব্লগ আর্টিকেলের ভিতরে ধরেন টাইটেল থাকে, কন্টেন্ট থাকে, ফিচার ইমেজ থাকে, ক্যাটাগরি, অথর ইনফো, অনেক অনেক বিষয় থাকে। এগুলো সবগুলো কম্বাইন করতে হয়। কম্বাইন করে এগুলো একটা পেজ তৈরি করতে হবে। এই পেজ তৈরি হওয়ার পরে এগুলো সবগুলোকে কম্বাইন না করলে কিন্তু একটা পেজ জেনারেটও হবে না। এই পেজ জেনারেট হওয়ার পরে তারপর আমাদের কাছে আসে। তাহলে আমরা চিন্তা করেন যে একটা পেজে যত বেশি ইমেজ থাকবে, যত বেশি লেখা থাকবে, টেক্সট, আরও যত আনুষঙ্গিক বিষয় আছে, এগুলো যত বেশি থাকবে, তত সময় লাগবে এই পেজটা জেনারেট করতে। তো আমাদের এটা আর কি ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, খুব বেশি ইমেজ আমরা ইউজ করব না। যদি ইমেজ ইউজ করি, ইমেজগুলোকে কনভার্ট করে WP আর কি ফরম্যাটে নিব, যাতে সাইজ অনেক কম আসে। ধরেন ইমেজ ইউজ করতেছেন, যদি PNG ইমেজ ইউজ করেন, তো সেক্ষেত্রে সাইজ চলে যেতে পারে 200, 300, 500, 1 মেগাবাইটের উপরে চলে যায়। তো এগুলো আসলে সাইটের লোড বাড়ায় দেয়, এবং এগুলো দিয়ে যে পেজ তৈরি হতে সময় লাগে, জেনারেট হতে তখন বেশ সময় লাগবে। তো আপনারা হচ্ছে WP ফরম্যাটে তৈরি করবেন। রাইটারিফাই কিন্তু একটা ফিচার আছে, যে ফিচারে সবগুলো ছবি অটো কনভার্ট হয়ে PNG থেকে WP ফরম্যাটে আসে। তো এটা পেজ লোডের ক্ষেত্রে অনেক অনেক হেল্প করে। তো এটা যখন রাইটারিফাই ইউজ করে দেখানো হবে, তখন বিষয়টা আর কি ক্লিয়ার বোঝানো যাবে যে এখানে PNG ইমেজ ফরম্যাটে অলওয়েজ WP ফরম্যাটে লোড করে, যার কারণে এই রাইটারিফাই দিয়ে যে আর্টিকেলগুলো তৈরি হয়, সেখানে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ ফরম্যাট বা ওটার কোয়ালিটি সেম রাখে, কিন্তু সেটা WP ফরম্যাটে রাখে, যার কারণে লোড হতে কম সময় লাগে। এখন একটা ওয়েবসাইটে এগুলো সবগুলো লোড হওয়ার পরে যেহেতু জেনারেট হচ্ছে, তো বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আর কি। তো এগুলো সবগুলো জেনারেট হয়ে আপনার অল্প সময়ের মধ্যে, মিলি সেকেন্ডের মধ্যে বিষয়গুলো কিন্তু সবগুলো তৈরি হয়ে যাচ্ছে। ধরেন আমরা স্ক্রিনে দিকে তাকায় ওয়েবসাইট দেখতেছি, কিন্তু মিলি সেকেন্ডের ভিতরে ব্রাউজার, DNS, হোস্টিং সার্ভার, ডাটাবেস, ওয়ার্ডপ্রেস, ওয়েব সার্ভার সবগুলো কিন্তু একসাথে কাজ করে। তো আমরা দেখতেছি শুধু ওয়েবসাইট লোডিং হচ্ছে, কিন্তু ব্যাকএন্ডে যে এই মিলি সেকেন্ডের মধ্যে সবগুলো একসাথে কানেক্টেড হয়ে কমিউনিকেট করে নিজেদের মধ্যে। তো এরপরে আর কি পূর্ণাঙ্গ একটা সাইট লোড হয়। তো ওয়েবসাইট হোক, এখন ধরেন এই সবগুলো কমিউনিকেশন সিস্টেম যখন খুব সুন্দরভাবে কাজ করে, তখনই সব কিছু সুন্দরভাবে আপনার কাছে চলে আসবে। তো এখন ফুল যে জার্নিটা, এটা যদি এমনভাবে চিন্তা করেন, সামারি করে বলি, যে একটা ব্রাউজারে আপনি ডোমেন লিখলেন, ব্রাউজার DNS এর কাছে ওয়েবসাইটের IP অ্যাড্রেস জানলো, এরপর সে IP অ্যাড্রেস ব্যবহার করে হোস্টিং সার্ভার থেকে সে যোগাযোগ করলো, এবং হোস্টিং সার্ভার ডাটাবেস থেকে তথ্য সংগ্রহ করলো, ওয়ার্ডপ্রেস দিয়ে পেজ তৈরি করলো, ওয়েব সার্ভার সেই পেজ ব্রাউজারে পাঠিয়ে দিল, এবং ব্রাউজার সব ফাইল একসাথে করে রেন্ডার করে আপনার সামনে ওয়েবসাইট দেখিয়ে দিল। এই পুরা প্রসেসটা 1 সেকেন্ড বা তারও কম সময়ের মধ্যেও সম্পন্ন হয়। এখন প্রশ্ন হলো যে এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটার মাঝখানে যদি কোনো একটা স্টেপ, ধরেন এখানে জায়গার কোনো একটা স্টেপ যদি আপনার স্লো কাজ করে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা স্লো লোড হবে। তো DNS যদি স্লো হয়, তাহলে ওয়েবসাইট খুঁজে বের করতে দেরি হবে। যদি হোস্টিং সার্ভার দুর্বল হয়, তাহলে পেজ জেনারেট করতে সময় লাগবে। আবার যদি ডাটাবেস স্লো হয়, তাহলে তথ্য বের করতে সময় লাগবে। আবার যদি ইমেজ বড় হয়, ডাউনলোড করতে সময় লাগবে, সেগুলো প্রসেসিং করতে সময় লাগবে। থিমও কিন্তু গুরুত্বপূর্ণ
লাইট ওয়েট থিম ইউজ করতে হয়। প্লাগইন বেশি থাকলে প্লাগইনও ভারী হয়ে যাবে। তো অবশ্যই ওয়েবসাইট করার সময় আ প্লাগইন যত কম পারা যায় এবং লাইট ওয়েট থিম ইউজ করতে হবে। আ আমাদের থিমিক্সিফাই থিম আছে। এটা একদম প্লাগইন বিহীন একটা থিম এবং এটাতে এক্সট্রা কোনো থিম নেই। এই থিমটা ডিটেইলস দেখানো হবে। এই থিমটা দেখলে বুঝতে পারবেন। সুতরাং থিমটাও খুব গুরুত্বপূর্ণ। থিম যত আ ভালো হবে মানে লাইট ওয়েট হবে এবং প্লাগইন ছাড়া বা কম প্লাগইনওয়ালা সিস্টেম ইউজ করতে হবে যাতে আপনার ব্রাউজারে পেজ রেন্ডারিং খুব দ্রুত হয়। কারণ এগুলো যত বেশি থাকবে রেন্ডারিং এর সময় বেশি লাগবে এবং আপনার কাছে ওয়েবসাইট আসতেও সময় লাগবে। সুতরাং একটা ওয়েবসাইটের স্পিড শুধু হোস্টিং এর উপর নির্ভর করতেছে না, পুরা সিস্টেমটার উপর নির্ভর করতেছে। পুরা সিস্টেমের কমিউনিকেশনের উপর নির্ভর করতেছে। যদি কোনো কারণে একটা অংশের জন্য স্লো হয় তাহলে পুরা ইফেক্টটা আপনার সাইট লোডের ক্ষেত্রে পড়ে। তো এটা তো আমরা বুঝতে পারলাম যে মোটামুটি একটা ওয়েবসাইট লোড হওয়ার পিছনে কি বিষয়গুলো ঘটে। এখন হোস্টিং সার্ভারের ভিতরে আরো অনেক কিছু বিষয় আছে। ধরেন স্টোরেজ, আ সিপিইউ, RAM, ডাটাবেস আরো অনেক বিষয়গুলো আছে যেগুলো একসাথে কাজ করে। সেই বিষয়গুলো তো আমাদের জানা দরকার। সেই বিষয়গুলো আমরা নেক্সট আমাদের ভিডিওতে আমরা শিখব। যে আসলে কি RAM, সার্ভার আরো যে বেসিক বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যখন আমি জানবো, তখন হোস্টিং কেনার সময় আমরা ওই বিষয়গুলো দেখি। RAM, CPU এই জিনিসগুলো জানি, বাট জানি বলতে আমরা দেখি বিজ্ঞাপনে। তো এগুলো যদি আপনি ভালো করে জানেন, এগুলোর কোনটার মিনিং কি, কতটুকু থাকা জরুরি, থাকলে কি হবে, না থাকলে কি হবে, এই বিষয়গুলো যখন আপনি জানবেন তখন হোস্টিং কেনাটা অনেক সহজ হবে। তো এটা নেক্সট ভিডিওতে আমরা শিখব। তো আজকের মতো এখানেই। ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।